এশিয়ান কাপের আগে শেষবারের মতো দেশের মাটিতে অনুশীলন বাংলাদেশ নারী ফুটবল দলের। যোগ দিলেন সুইডেন প্রবাসী আনিকা রানিয়া সিদ্দিকী। রাতে অস্ট্রেলিয়া যাবে আফিদারা। ক্রীড়াঙ্গনের সমস্যা সমাধানে যথাযথ পদক্ষেপ নেবেন আমিনুল হক। প্রত্যাশা ক্রীড়া সংগঠকদের ফুটবলকে অগ্রাধিকার দেওয়ার অনুরোধ ক্লাবগুলোর। ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের নকআউটের প্লে অফে বড় চমক বোডো গ্লিম্টের। ইন্টার মিলানকে হারালো ৩-১ গোলে। ক্লাব ব্রুগের বিপক্ষে ৩-৩ গোলের ড্র অ্যাটলেটিকো মাদ্রিদের। এবং 2028 টি-20 বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ের ভিত্তিতে অংশগ্রহণ নিশ্চিত করল আইসিসি। কপাল খুলেছে আফগানিস্তান আয়ারল্যান্ডেরও। শুরুতেই ফুটবল প্রসঙ্গ। এফসি এশিয়ান কাপের আগে শেষবারের মতো দেশের মাটিতে অনুশীলন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। এদিন টিমের সঙ্গে অনুশীলনে ছিলেন সুইডেন প্রবাসী ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকী। প্রস্তুতিটা মন মতো না হলেও অস্ট্রেলিয়ার মাটিতে সেরাটা দেওয়ার প্রতিশ্রুতি ঋতুপর্ণা আফিদাদের। তখনও ভোরের আলো ফোটেনি, স্টেডিয়াম এলাকায় ঘুটঘুটে অন্ধকার। আর সেই আধারের মাঝে জাতীয় স্টেডিয়ামের সামনে এলো বাংলাদেশ নারী ফুটবল দলকে বহনকারী বাস। নগরবাসীর স্বস্তির ঘুমে নিস্তব্ধ পুরো ঢাকা। তখনই ব্যস্ততা শুরু আফিদা ঋতুপর্ণাদের। নারী এশিয়ান কাপের প্রস্তুতি সারতে বিগত বেশ কয়েকদিন ধরেই এভাবেই চলছে নারী ফুটবল দলের অনুশীলন। শিষ্যরা আসার আগেই অবশ্য স্টেডিয়ামে হাজির হেড কোচ পিটার বাটলার। দেশের মাটিতে শেষ অনুশীলনের আগে শুরুতেই গুরুত্বপূর্ণ টিম মিটিং, এরপর রানিং আর স্ট্রেচিং পর্ব। তবে অনুশীলনের মাঝেই ক্যামেরার লেন্স বিশেষভাবে খুঁজে নিয়েছে একজনকে, সুইডেন প্রবাসী ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকী। হামজা জামাল সমিতদের পথ ধরে মাতৃভূমির টানে ছুটে এসেছেন এই ফুটবলার। যদিও তাকে খুব একটা পরখ করার সুযোগ পাননি হেড কোচ বাটলার। তবে অল্প কদিনেই কোচের মন জয় করে নিয়েছেন আনিকা। যুক্ত হয়েছেন নারী ফুটবল দলের মিশন অস্ট্রেলিয়ার কন্টিনজেন্টে। স্বভাবতই মিডফিল্ডার হলেও আনিকা খেলতে পারেন উইংয়েও। শেষ মুহূর্তে দলে তার অন্তর্ভুক্তি নিশ্চিতভাবে শক্তি বাড়াবে বাংলাদেশের। ইতিহাস গড়ে প্রথমবারের মতো এশিয়ান কাপে জায়গা করে নিলেও প্রস্তুতিটা ঠিকঠাক করতে পারেনি সাব চ্যাম্পিয়নরা। অথচ মিশন অস্ট্রেলিয়ার প্রস্তুতি নিয়ে কতই না পরিকল্পনা সাজিয়েছিল বাফুফে। তবে তা পরিকল্পনাতেই সীমাবদ্ধ ছিল, বাস্তবায়িত করতে পারেনি ফেডারেশন। আফিদা ঋতুপর্ণা মারিয়া মনিকাদের নিয়ে গড়া দল নিয়ে লড়াই চালিয়ে যেতে হবে হেড কোচ পিটার বাটলারকে। কাজটা সহজ না হলেও অস্ট্রেলিয়ার মাটিতে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করবে বাংলার জয়িতারা। কারণ নারী এশিয়ান কাপে ভালো করতে পারলে যে দুয়ার খুলবে 2027 ফিফা নারী বিশ্বকাপ ও 2028 লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের। দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে এখন এশিয়ার মঞ্চে বাংলাদেশ নারী ফুটবল দল। তবে ঋতুপর্ণা আফিদাদের লক্ষ্যটা আরও বড়। নিজেদের সামর্থ্যের জানান দিতে চান পুরো বিশ্বের কাছে। বাস্তবতা কঠিন হলেও এই দলটা অজেয়কেও জয় করতে জানে। অস্ট্রেলিয়ার মাটিতে যা আরও একবার দেখার অপেক্ষায় পুরো বাংলাদেশ। জাতীয় স্টেডিয়াম থেকে ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ক্রীড়াঙ্গনের মানুষ হওয়ায় উন্নয়নের পথে প্রধান অন্তরায়গুলো জানা আমিনুল হকের। নতুন ক্রীড়ামন্ত্রী সেই জায়গায় যথাযথ পদক্ষেপ নেবেন বলে প্রত্যাশা বাফুফের সিনিয়র সহ সভাপতি ইমরুল হাসানের। মাঠের অভাবে প্রায় সময় বন্ধ হয়ে যায় লিগ। ফুটবলকে এগিয়ে নিতে এই জায়গায় তিনি অগ্রাধিকার দেবেন বলেও আশা প্রকাশ করেন ইমরুল হাসান। আমিনুল হক জাতীয় দলের অধিনায়ক থেকে দেশীয় ক্রীড়ার নীতি নির্ধারণী পর্যায়ে আমিনুল হক। এই অঙ্গনের মানুষ, তাই যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে প্রত্যাশাও বেশি। দায়িত্ব নতুন হলেও ক্রীড়াঙ্গন নিজের হাতের তালুর মতোই পরিচিত আমিনুল হকের। সাফজয়ী গোলরক্ষকের বেশ ভালো করেই জানা উন্নয়নের পথে প্রধান অন্তরায়গুলো। তাই ক্রীড়া সংশ্লিষ্টদের বিশ্বাস দ্রুতই যথাযথ পদক্ষেপ নেবেন ক্রীড়া অভিভাবক। আমি আশা করছি যে উনি হয়তো ফুটবল বা শুধু ফুটবল নয়, অন্যান্য খেলার সমস্যাটি খুব দ্রুতই ধরতে পারবেন। এবং আমি মনে করি যে ওনার এটা হয়তো উনি এর মধ্যে এগুলো নিয়ে স্টাডি করেছেন। তো যে জায়গাগুলোতে ফুটবল নিয়ে বা ক্রিকেট নিয়ে বা অন্যান্য
খেলাগুলোতে সমস্যা আছে। তো আমি মনে করছি আমিনুল ভাইয়ের মতো একজন দূরদৃষ্টি সম্পন্ন ক্রীড়া ব্যক্তিত্ব যেহেতু এই মন্ত্রণের দায়িত্বে এসছেন, তো আমরা একটা পজিটিভ ভূমিকা দেখতে পাবো ওনার কাছ থেকে। ক্রীড়াঙ্গনে উন্নয়নের পথে অন্যতম প্রধান সংকট মাঠ। দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা হলেও এই সংকটে ভুগছে ফুটবল। এজন্য প্রায়ই বাধাগ্রস্ত হচ্ছে লীগ। আমিনুল হকের কাছে বাফুফের চাওয়া এই জায়গায় যেন দেয়া হয় সর্বোচ্চ গুরুত্ব। মাঠের অভাবে কিন্তু আমরা নিয়মিত লিগগুলো করতে পারি না, কিংবা ঢাকার বাইরে খেলাগুলোকে স্থানান্তর করতে পারছি না। তো আমি নতুন মন্ত্রীর কাছে আমাদের প্রত্যাশা থাকবে বেশ কয়েকটি মাঠ যদি শুধুমাত্র ফুটবলের জন্য বরাদ্দ করে দেয়া যেতে পারে, তাহলে ফুটবল নিঃসন্দেহে তার গতিটা কিছুটা বাড়াতে পারবে। দেশের ফুটবল শুধুমাত্র জাতীয় স্টেডিয়াম কেন্দ্রিক। অন্তর্বর্তী সরকার এই সমস্যা সমাধানে বাফুফেকে বরাদ্দ দেয় চট্টগ্রাম ও সিলেট জেলা স্টেডিয়াম, কিন্তু সেখানেও তৈরি হয়েছে জটিলতা। ফুটবল ফেডারেশনের প্রত্যাশা সংকট সমাধানে পদক্ষেপ নেবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। একই সঙ্গে ব্যবস্থা নেবেন শুধুমাত্র ফুটবলের জন্য একটি কমপ্লায়েন্স স্টেডিয়াম তৈরি করার। চিটাগাংয়ের মাঠ নিয়ে কিছু প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। তো আশা করছি যে যেহেতু উনি ক্রীড়া বান্ধব একজন মন্ত্রী, তো আশা করছি যে সমস্যাটা হয়তো খুব শীঘ্রই সমাধান হয়ে যাবে। ক্রীড়াঙ্গনের উন্নয়নে যে পদক্ষেপগুলো নিতে চলেছেন আমিনুল হক, তা বাস্তবায়ন করা সম্ভব হলে ক্রীড়াঙ্গনে ইতিবাচক প্রভাব পড়বে বলেও মনে করেন বাফুফের এই বড় কর্তা। ক্রীড়া সংশ্লিষ্ট একজনকে। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। টি-20 বিশ্বকাপের খবর। জয়ের ধারা অব্যাহত রেখেছে ভারত। নিয়মরক্ষার ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়েছে 17 রানে। আহমেদাবাদে টস জিতে ব্যাটিংয়ে নেমে টানা তৃতীয় ম্যাচে 0 রানে আউট হন অভিষেক শর্মা। ঈশান কিষানও বেশি দূর এগোতে পারেননি। শেষ দিকে শিভম দুবের 31 বলে 66 রানের ঝোড়ো ইনিংসে বড় সংগ্রহের পথে এগিয়ে যায় টিম ইন্ডিয়া। স্কোরবোর্ডে জমা হয় 6 উইকেটে 193 রান। জবাবে দারুণ লড়াই চালায় নেদারল্যান্ডস। তবে বরুণ চক্রবর্তী ও জসপ্রীত বুমরার নিয়ন্ত্রিত বোলিংয়ে বৃথা যায় তাদের সব চেষ্টা। 50-র পাশাপাশি 2টি উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন শিভম দুবে। 2028 টি-20 বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। চলমান আসরের সুপার 8-এর দলগুলো এবং স্বাগতিক অস্ট্রেলিয়া সহ চূড়ান্ত হয়েছে 9 দল। 9 মার্চের আগে আর কোনো ম্যাচ না থাকায় র্যাঙ্কিংয়ের হিসেবে সরাসরি সুযোগ পাওয়া বাকি 3 দলের মধ্যে রয়েছে বাংলাদেশ। নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি, যেখানে বাংলাদেশ ছাড়াও রয়েছে আফগানিস্তান ও আয়ারল্যান্ড। চলছে টি-20 বিশ্বকাপ। তবে 22 গজের মঞ্চে লিটন দাসরা না থাকায় বাংলাদেশে বিশ্বকাপের কোনো উত্তাপ দেখা যায়নি। তবে বিশ্বকাপে না খেললেও বিসিবির বিশেষ পরিকল্পনায় মাঠে সময় কাটিয়েছেন টাইগার বাহিনী। নামিবিয়াকে হারিয়ে বিশ্বকাপের সুপার 8-এর লাইন আপ চূড়ান্ত করেছে পাকিস্তান ছাড়াও পরবর্তী রাউন্ডে আছে ভারত, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। চলমান বিশ্বকাপ বয়কট করায় সবার মনে প্রথম প্রশ্ন জেগেছিল পরবর্তী টি-20 বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে কিনা বাংলাদেশ। এই বিশ্বকাপে অংশ না নিলেও আসন্ন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত 2028 বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ, এমন এক বিবৃতি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। কোয়ালিফিকেশন নিয়ম অনুযায়ী চলমান বিশ্বকাপে সুপার 8-এ থাকা দলগুলোর সঙ্গে সুযোগ পাবে স্বাগতিক 2 দল। গ্রুপ পর্ব থেকে বিদায়ের পরও স্বাগতিক দল হিসেবে খেলবে অস্ট্রেলিয়া। আর স্বাগতিক নিউজিল্যান্ড সুপার 8 নিশ্চিত করায় র্যাঙ্কিং থেকে সুযোগ পাবেন আরও 3 দল। এতে টুর্নামেন্টে সরাসরি খেলার সুযোগ পাবে আফগানিস্তান, বাংলাদেশ ও আয়ারল্যান্ড। আইসিসির বিবৃতি অনুযায়ী 9 মার্চ পর্যন্ত দলগুলোর র্যাঙ্কিং হিসাব করা হবে। তাই যেহেতু এ সময়কালে বাংলাদেশ, আফগানিস্তান ও আয়ারল্যান্ডের কোনো ম্যাচ নেই, তাই র্যাঙ্কিং কমার কোনো সুযোগ থাকছে না। শেষ 3 দল হিসেবে খেলবে 20 দলের টি-20 বিশ্বকাপে বাছাই পর্বের মাধ্যমে আসরে 8 দল, বাকি 12 দলের মধ্যে স্বাগতিক 8 দল চূড়ান্ত। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফে বড় চমক দিল বোডো গ্লিম্ট। ইন্টার মিলানকে 3-1 গোলে উড়িয়ে দিয়ে নকআউটের পথে এগিয়ে গেল নরওয়ের ক্লাবটি। রাতের আরেক ম্যাচে পা ফসকেছে স্প্যানিশ জায়ান্ট অ্যাটলেটিকো মাদ্রিদের। রোজি ব্লাঙ্কোরা 3-3 গোলে ড্র করেছে বেলজিয়ান ক্লাব ব্রুগের সঙ্গে। বোডোর এসমাইরা স্টেডিয়ামে দর্শক ধারণ ক্ষমতা সাকুল্যে 8000। যদিও ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচটা ফুল হাউস হয়নি, এরপরেও চ্যাম্পিয়ন্স লিগের 3 বারের চ্যাম্পিয়নদের বিপক্ষে নিজেদের ক্লাব জিতে যাবে তা হয়তো স্বপ্নেও ভাবতে পারেননি গ্লিম্ট সমর্থকরা। তাই তো রূপকথার সাক্ষী কেবল 7845 জন।
ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের মাঠে খুব একটা স্বস্তিতে ছিল না নেরাজ্জুরিরা। মাঝমাঠের দখল নেয়ার আগেই গোল হজম করে ইতালিয়ান শিবির। মাত্র 20 মিনিটেই সন্দ্রে ফিটের গোলে এগিয়ে যায় বোদোগ্লিম, আনন্দে ফেটে পড়ে স্মাইরা এরেনা। কিন্তু সে আনন্দ বেশিক্ষণ থাকেনি তাদের। গোল হজম করে সমতায় ফিরতে পাগল হয়ে ওঠে ইন্টার মিলান। 30 মিনিটে আসে সেই মাহেন্দ্র খন, কার্লো অগাস্তুর অ্যাসিস্ট থেকে স্কোর করে দলকে বিপদমুক্ত করেন এসপোসিতো। 1-1 সমতায় বিরতিতে যায় দুই দল। ফিরে এসে অতিরিক্ত আত্মবিশ্বাস কাল হয়ে দাঁড়ায় ইন্টারের জন্য। 3 মিনিটে 2 গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায় সফরকারীরা। 61 মিনিটে গ্লিমকে এগিয়ে দেন পেটার হাউস, আর 3 মিনিট বাদে ইন্টারের কফিনে শেষ পেরেক ঠুকে দেন ক্যাসপার হগ। এরপর গোল করার আপ্রাণ চেষ্টা করেও লাভ হয়নি কোনো। 3-1 বড় হার নিয়ে মাঠ ছাড়তে হয় ইন্টার মিলানকে। প্লে অফের দ্বিতীয় লেগে 3 গোলের ব্যবধানে জিততে পারলেই নক আউটের টিকিট পাবে নেরাজ্জুরিরা। রাতের আরেক ম্যাচে দারুণ খেলা উপহার দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ এবং ক্লাব ব্রুগ। 6 গোলের থ্রিলারে অবশ্য জিততে পারেনি কেউ। প্রথমার্ধে পুরো ম্যাচের নিয়ন্ত্রণ ছিল সিমিওনে বাহিনীর হাতে। আলভারেজ, গ্রিজম্যান, মলিনাদের সামনে পাত্তাই পায়নি ব্রুগ ফুটবলাররা। অফেন্স কি ডিফেন্স কোনো অংশেই দাঁড়াতে পারেনি স্বাগতিকরা। ফলাফল, আলভারেজ এবং লুকম্যানের 2 গোলে লিড নিয়ে বিরতিতে যায় রজি ব্লাঙ্কো। কিন্তু ফিরে এসে যেন ভোজবাজির মতো বদলে যায় ক্লাব ব্রুগ। 52 মিনিটে ওনিয়াডিকা এবং 60 মিনিটে ট্রোসেলডির গোলে সমতায় ফেরে ম্যাচ। এরপর 79 মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় অ্যাটলেটিকো, কিন্তু ম্যাচ শেষের ঠিক আগ মুহূর্তে জোলিসের স্কোরে আবারও সমতায় ক্লাব ব্রুগ। পরের লেগে যে জিতবে তার হাতেই উঠবে নকআউটের টিকিট। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। সচিবালয়ে কথা বলছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন, সরাসরি যাচ্ছে সেখানে। এটাই আমাদের একটা প্রধান লক্ষ্য। পর্যায়ক্রমে এটাকে আমরা আরো উন্নত করতে পারবো। আমরা অগ্রাধিকারের দিক থেকে আমরা এই মুহূর্তে যারা হতদরিদ্র, যারা আপনার প্রতিবন্ধী, বিধবা, এই ধরনের পশ্চাৎপদ যারা, আমরা তাদেরকে গুরুত্ব দিয়ে এগোবো। বাট পর্যায়ক্রমে সবাই আসবেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আমরা আরেকটা প্রশ্ন করতে চাই যে 4 জন সাংবাদিক চাকরিচ্যুতির ঘটনা ঘটে, আগের সরকার দেখা যেত, এখন এটা হলো, এটা কিভাবে দেখছেন? 4 জন সাংবাদিক চাকরিচ্যুতির ঘটনা আমরা দেখছি। হ্যাঁ, আমি একজনেরটা শুনি, ওনারটা শুনি। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফুটবলার মেসুত ওজিল ও তুরস্কের প্রেসিডেন্ট পুত্র বিলাল এরদোয়ান। এই মুহূর্তে বিস্তারিত জানাতে উখিয়া ক্যাম্পে আছেন রিপোর্টার সুজউদ্দিন রুবেল, সরাসরি যাচ্ছি তার কাছে। কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প, এই রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছে তুরস্কের প্রেসিডেন্টের সন্তান বিলাল এরদোয়ান, এবং তার পাশাপাশি রয়েছে ফুটবলার, বিশ্ব ফুটবলার বলা হয় মেসুত ওজিল। দুজনেই কিন্তু কক্সবাজারে এসেছে। আজকে কক্সবাজারে আসার পর আমরা লক্ষ্য করেছি সকাল 10:50 দিকে কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ে আসেন তারা দুজন, এবং দুজনেই এসে সেখানে আধা ঘন্টা তারা বৈঠক করেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানের সঙ্গে। এরপর 11:30টার দিকে তারা কক্সবাজার থেকে গাড়ি বহর করে 11 সদস্যের প্রতিনিধি দল রওনা হয় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে। এখন আমরা রয়েছি সেই ক্যাম্পে, যেখানে তুরস্ক অর্থায়নে পরিচালনাধীন একটি হাসপাতাল। সেই হাসপাতালে একে একে তারা প্রত্যেকটি সেন্টার কিন্তু পরিদর্শন করছেন, এবং যারা রোহিঙ্গা রয়েছে, অসুস্থ রোহিঙ্গা রয়েছে, যারা চিকিৎসা নিচ্ছে, তাদের সঙ্গে আসলে কথা বলছেন। এর আগে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের যে কমিশনার মিজানুর রহমান পুরো বিষয়টি কক্সবাজারের উখিয়া টেকনাফে যে 33টি ক্যাম্প রয়েছে, সেই 33টি ক্যাম্পের যে চিত্র বা পরিস্থিতি, সেই চিত্রগুলো আসলে তুলে ধরেন। এরপর তুলে ধরার পর তারা সেখানে দীর্ঘ সময় বৈঠক শেষে এখন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছে। আর কিছুক্ষণ পর আমরা যেটুকু জানতে পেরেছি, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার যেটি জানিয়েছে, তুরস্ক পরিচালনাধীন বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান সহ হাসপাতাল তারা পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে বিকেল দিকে তারা একটি প্রীতি ম্যাচ ফুটবলে অংশ নেবেন, যেখানে রোহিঙ্গাদের 2টি গ্রুপ থাকবে, এবং সেই গ্রুপের একটি পক্ষ হয়ে মেসুত ওজিল একটি 10 মিনিটের চ্যারিটি ম্যাচে অংশ নেবেন। সেই বিষয়টি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার নিশ্চিত
করেছে। এরপর সন্ধ্যায় আজকে পহেলা রমজান, এই রমজানে যে যারা এসেছেন তুরস্কের প্রতিনিধি দল 11 সদস্যের, তারা রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করবেন। তবে আমরা বেলা 11:30টার দিকে যে একটি প্রেস ব্রিফিং করেছেন তুরস্কের প্রেসিডেন্টের যিনি পুত্র রয়েছেন বিলাল এরদোয়ান, তিনি আসলে যে বিষয়টি বলছে, রোহিঙ্গা ক্রাইসিসটি দীর্ঘ সময় ধরে কক্সবাজারে তারা বাংলাদেশের মানুষজন ভুক্তভোগী এবং তারা আশ্রয় দিয়ে বাংলাদেশকে তারা সাধুবাদ জানিয়েছে এবং বিশ্বর যারা নেতৃবৃন্দ, আন্তর্জাতিক সম্প্রদায় যাতে রোহিঙ্গাদের এই সমস্যার সমাধানে এক হয়ে কাজ করে এবং যতদিন তাদের স্বদেশে ফেরত পাঠানো না হয় ততদিন পর্যন্ত তাদের পাশে থাকার অনুরোধ জানিয়েছে। তো এই ছিল আমার কাছে রোহিঙ্গা ক্যাম্প থেকে সবশেষ। কক্সবাজারের রুখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন বিশ্বকাপ যে ফুটবলার মেসুত ওজিল, সে খবর আমাদের সেখান থেকে সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। দেখছেন, দুই প্রতিবেশী পাকিস্তান বাংলাদেশের সঙ্গে খারাপ সম্পর্কের চড়া মূল্য দেওয়ার শঙ্কার সামনে ভারত ক্রিকেট বোর্ড 2029 চ্যাম্পিয়ন্স ট্রফি ও 2031 আইসিসি বিশ্বকাপের আয়োজক সত্ত্ব হারাতে পারে বিসিসিআই, এমন খবর এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে। এশিয়ান দেশগুলোর মধ্যে সম্পর্কের উন্নতি না হলে বৈশ্বিক ইভেন্টের জন্য আইসিসি ব্যাকআপ পরিকল্পনা প্রস্তুত করছে বলেও জানা গেছে। সেক্ষেত্রে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার প্রথম পছন্দ অস্ট্রেলিয়া। ভারত পাকিস্তান দুই বৈরী প্রতিবেশীর ম্যাচ আইসিসির রাজস্বের বড় উৎস, কিন্তু বৈশ্বিক ইভেন্টে এই দুই দলের ম্যাচ এখন বড় মাথা ব্যথার কারণও হয়ে দাঁড়িয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার। রাজনৈতিক অস্থিরতার জন্য ভারত 2025 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে খেলতে অস্বীকৃতি জানায়। হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হয় 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি। এরপর ভারত পাকিস্তান 2027 পর্যন্ত আইসিসি ইভেন্ট একে অন্যের দেশে না খেলতে আইসিসির সঙ্গে চুক্তি করে। পরিস্থিতি আরও জটিল হয় চলমান টি-20 বিশ্বকাপে বাংলাদেশ ভেন্যু পরিবর্তনের দাবি জানালে। বাংলাদেশ দল ভারত ভ্রমণে অস্বীকৃতি জানানোর পর শ্রীলঙ্কায় ম্যাচ স্থানান্তরে বিসিবির অনুরোধ প্রত্যাখ্যান করে আইসিসি। শেষ পর্যন্ত বাংলাদেশ টুর্নামেন্ট থেকে সরে যেতে বাধ্য হয়। বর্তমানে যে পরিস্থিতি, তাতে ভারত গিয়ে খেলতে রাজি না বাংলাদেশ ও পাকিস্তান। একইভাবে বিসিসিআইও এই দুই দেশে দল পাঠাবে না। তাই অনেকটা বাধ্য হয়ে আইসিসি এবার কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছে। ভারত পাকিস্তানের আইসিসি ইভেন্ট সংক্রান্ত চুক্তি যদি 2027 সালের পরও বাড়ানো হয়, তবে 2029 চ্যাম্পিয়ন্স ট্রফি এবং 2031 ওয়ানডে বিশ্বকাপ ভারতের বাইরে স্থানান্তরিত হতে পারে। কারণ ভারত ও পাকিস্তানের ক্রমবর্ধমান ভূ রাজনৈতিক উত্তেজনা এখন বিশ্বব্যাপী ক্রিকেট ক্যালেন্ডারে প্রভাব ফেলছে। আইসিসির জন্য এই পারস্পরিক অস্বীকৃতি সময়সূচি নিরাপত্তা প্রোটোকল এবং আর্থিক সরবরাহের ক্ষেত্রে প্রচণ্ড চাপ তৈরি করে। প্রায়শই হাইব্রিড মডেল তৈরি করে, যা টুর্নামেন্টের প্রভাবকে দুর্বল করে দেয়। আইসিসি যদি এই ইভেন্টগুলোকে একটি নিরপেক্ষ ভেন্যুতে স্থানান্তর করার সিদ্ধান্ত নেয়, তবে অস্ট্রেলিয়া আয়োজকের দায়িত্ব গ্রহণ করতে এগিয়ে আসবে। অস্ট্রেলিয়া 2015 সালের ওয়ানডে বিশ্বকাপ এবং 2022 সালের টি-20 বিশ্বকাপ সফলভাবে আয়োজন করেছে। বিশ্বমানের অবকাঠামো এবং দক্ষিণ এশিয়ার প্রবাসীদের কারণে ভারত ও পাকিস্তান দুই দলের জন্যই অস্ট্রেলিয়া হবে আদর্শ ভেন্যু। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। ইমরান খান পাকিস্তানকে বিশ্ব মানচিত্রে পরিচয় করিয়েছেন, সেটা বিশ্বকাপ জয় করে এবং প্রধানমন্ত্রী হয়ে। তাই তার সঠিক চিকিৎসা পাওয়া উচিত, এমন মন্তব্য করেছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। ইমরান খানের দ্রুত সুস্থতা কামনা করেন সৌরভ। পাকিস্তান ক্রিকেটে ইমরান খান এক অবিচ্ছেদ্য নাম, যার হাত ধরে দেশটি প্রথমবার স্বাদ পেয়েছে বিশ্বকাপ জয়ের। অক্সফোর্ড গ্র্যাজুয়েট ইমরান খান তখন ছিলেন ক্রিকেট বিশ্বের আইকন, যার স্টাইল অনুকরণ করতেন তরুণরা। সময়ের পরিক্রমায় যোগ দিয়েছেন রাজনীতিতে, হয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রীও, যে কারণে কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হচ্ছে পাকিস্তানের সাবেক অলরাউন্ডারকে। দীর্ঘ সময় ধরে আছেন কারাগারে। কদিন আগে খবর চাওয়া হয়েছিল মারা গেছেন ইমরান খান, তবে মারা না গেলেও কঠিন শারীরিক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক। স্থানীয় গণমাধ্যমের খবরে জানা যায়, এক চোখের আলো হারিয়ে ফেলছেন ইমরান খান। যে খবর শুনে বিশ্বের বিভিন্ন দেশের সাবেক 14 অধিনায়ক পাকিস্তান সরকারের কাছে চিঠি দিয়েছেন তার সঠিক চিকিৎসার ব্যবস্থা করতে। অধিনায়কের এমন অবস্থায় চরম শত্রু মুখ বন্ধ করে রাখেনি। ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলিও একই দাবিতে এগিয়ে এসেছেন। পাকিস্তানকে বিশ্ব দরবারে পরিচয় করিয়ে দিতে যার এত অবদান, তার কেন এমন দশা হবে।
অধিনায়করা যা করে আসছেন তা ঠিক করেছেন। ইমরান খান পাকিস্তানকে বিশ্ব মানচিত্রে পরিচয় করিয়েছেন বিশ্বকাপ জয়ের মাধ্যমে এবং প্রধানমন্ত্রী হওয়ার মধ্য দিয়ে। তিনি কিংবদন্তি। অবশ্যই তার সুচিকিৎসা পাওয়া উচিত। রাজনীতি ভিন্ন বিষয়, কিন্তু সুচিকিৎসা তো পাওয়া উচিতই। আমি আশা করব পাকিস্তান সরকার তার সঠিক চিকিৎসার ব্যবস্থা করবেন। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। ইউরোপীয় ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ চ্যাম্পিয়ন্স লিগে আবারও মাথাচাড়া দিয়ে উঠল বর্ণবাদ। এ ঘটনাকে কেন্দ্র করে রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ স্পেনেও শুরু হয়েছে তীব্র বিতর্ক। তবে ভিনির সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি নিয়ে দ্বিধায় পড়েছেন খোদ মাদ্রিদ সমর্থকরাই। কেউ বলছেন এটা সরাসরি বর্ণবাদ, আবারও কারো মতে নিছকই খেলার মাঠে সাধারণ উত্তেজনা। চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফের পরদিন কথা ছিল আজ মাদ্রিদের রাস্তা জুড়ে থাকবে স্বস্তির আবহ। পত্রিকার প্রথম পাতায় বড় করে হেডলাইন হবে ভিনিসিউসের কীর্তিগাথা। সবাই জড়ো হয়ে পড়বেন সেই রূপকথা। কিন্তু হলো তার উল্টো। ম্যাচের এক ঘটনায় বদলে গেল দৃশ্যপট। এদিন মাদ্রিদে সকাল হলো এক ঝাঁক অনিশ্চয়তা আর বেদনার সুরে। পত্রিকার পাতা জুড়ে ভয়ানক এক মহামারীর গল্প, বর্ণবাদ, যার হাত থেকে কোনোভাবেই যেন মুক্তি মিলছে না ফুটবলের। ঘটনাটি অবশ্য কেবল মাঠেই সীমাবদ্ধ থাকেনি। সান্তিয়াগো বার্নাবুর বাইরেও মানুষের মধ্যে তৈরি করেছে মিশ্র প্রতিক্রিয়া। সাধারণ ভক্ত থেকে শুরু করে পর্যটকদের মতে ফুটবলের মতো বৈশ্বিক খেলায় বর্ণবাদের কোনো স্থান থাকা উচিত নয়। খেলার মাঠ যেখানে সব দেশের সব বর্ণের মানুষ সমান এবং সেখানে কেবল ফুটবলেরই জয় হওয়া উচিত। তবে ভিন্ন সুরও আছে অনেকের গলায়। ঐতিহাসিকভাবেই ফুটবলকে একটি সংঘাতময় খেলা এবং জয়ের নেশায় মানুষ প্রতিপক্ষকে উত্তেজিত করতে অনেক সময় আজে বাজে কথা বলে ফেলে বলেও মনে করেন অনেকে, যা সবসময় বর্ণবাদ নাও হতে পারে বলে মন্তব্য তাদের। এই অপমানজনক গালিগালাজ একেবারেই অর্থহীন। গায়ের রঙের কারণে কাউকে অপমান করার কোনো মানে হয় না। সে রিয়াল মাদ্রিদের একজন বড় মাপের খেলোয়াড়। সে বারবার অভিযোগ করা সত্ত্বেও কেন এই ঘটনা ঘটছে তা আমি বুঝতে পারছি না। আমি মনে করি মাঠে কোনো বর্ণবাদী মন্তব্য করা উচিত নয়। তবে একই সাথে ভিনিসিয়াসকেও সতর্ক থাকতে হবে যাতে সে দর্শকদের উস্কে না দেয়। যদি সে নিজেই স্টেডিয়ামকে উত্তেজিত করে এবং এরপর তাকে বর্ণবাদী গালি দেওয়া হয়, তবে সেটি নিয়ে সমালোচনা করা একটু কঠিন হয়ে পড়ে। এবারের এই চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফ বিতর্ক আবারও সামনে নিয়ে এসেছে ফুটবল মাঠের সেই পুরানো ক্ষত। উয়েফার তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা আসুক বা না আসুক, ফুটবলের সৌন্দর্য রক্ষায় বর্ণবাদ বিরোধী আন্দোলনের গুরুত্ব যে দিন দিন বাড়ছে তা নিয়ে দ্বিমত নেই কারোরই। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। এশিয়ান কাপের আগে শেষবারের মতো দেশের মাটিতে অনুশীলন বাংলাদেশ নারী ফুটবল দলের। যোগ দিলেন সুইডেন প্রবাসী আনিকা রানিয়া সিদ্দিকী। রাতে অস্ট্রেলিয়া যাবে আফিদারা। ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের নকআউটের প্লে অফে বড় চমক বোডো গ্লিমটের। ইন্টার মিলানকে হারালো 3-1 গোলে। ক্লাব ব্রুগের বিপক্ষে 3-3 গোলের ড্র অ্যাটলেটিকো মাদ্রিদের। এবং 2028 টি-20 বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ের ভিত্তিতে অংশগ্রহণ নিশ্চিত করল আইসিসি। কপাল খুলেছে আফগানিস্তান আয়ারল্যান্ডেরও। এই ছিল খেলার সময়। এরপর দুপুরের সময় সঙ্গে থাকবেন রোজা চৌধুরী। ধন্যবাদ সাজিদ। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।